প্রায় আধা ঘন্টার শাওয়ার নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলো আয়াজ। রুমে ঢুকে দেখলো রোদেলা ও আয়ান পাশাপাশি ঘুমাচ্ছে। দুটি নিষ্পাপ শিশুর খেয়াল রাখতে হবে এখন থেকে এই আয়াজের। একটি তার রক্ত হতে উৎপত্তি, অন্যটি যার জন্য রক্ত ঝরাতে দ্বিধা করবে না আয়াজ। সমাজ নিয়ে আর চিন্তা করতে চায় না আয়াজ, শুধু শিহাব কিভাবে, তাতে ওর সমস্ত কিছু নির্ভর করে। রোদেলাকে ও প্রোটেক্ট করবে সমাজ থেকে, তার আগে শিহাবের সাথে তো অনেক বোঝাপড়া বাকি। দ্রুত বড় হও রোদ, তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। আমার তপ্ত মরুভূমির মতো হৃদয়ের এক শাপলা বৃষ্টি হয়ে এসেছো তুমি। আমাকে ভিজিয়ে দাও সেই বৃষ্টিতে। আমি মুনতাসির চৌধুরীর সজ্ঞানে সদিচ্ছা বলছি, আমার সুখ তোমার, আমি তোমার, আমার জীবন তোমার, আমার ইহকাল পরকাল সব তোমার, শুধু তুমি পুরোটাই আমার। তোমার এই ছোট্ট জীবনে মুনতাসির ছাড়া কেউ ছিল না। আমি ওয়াদা করছি তোমার দীর্ঘ জীবনে মুনতাসির ছাড়া আর কেউ থাকবে না। আমি বেঁচে থাকতে না, এমনকি আমার মৃত্যুর পরেও না। তুমি আমার সুখ, তুমি আমার প্রশান্তি। দুনিয়ার বুকে কেউ যদি আমার জন্য বৈধ হয়, তবে তুমি আমার সেই বৈধ নারী। আমি জানি তুমি আমার জন্য প্রথম নও, কিন্তু তুমি জেনে রেখো, আমার জীবনে তুমি শেষ নারী। না চাইতে আল্লাহ আমাদের দুজনকে যে পবিত্র সম্পর্কে বেঁধেছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু হলেও সেই সম্পর্কটা টিকিয়ে রাখবো। তুমি জেনে রাখো, পৃথিবীর বুকে তুমি শুধু একমাত্র আমার, মুনতাসির চৌধুরী আয়াজের, আর কারোই নও। আমার স্ত্রী রোদেলা শিকদার, আমি তোমায় ভালোবাসি। কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে একটু হাসির ঝলক দেখা দিল আয়াজের। আজ আয়াজের খুব সুখ লাগছে, মনটা হালকা লাগছে। যখন মানুষ কোনো বিষয়ে অনেক চিন্তিত থাকে, সর্বশেষ কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তখন তার নিজেকে অনেক হালকা লাগে, যেমন লাগছে আয়াজের। রোদেলার দিক থেকে চোখ সরিয়ে রুমের বাইরে যেতে যেতে মনে মনে বলে, যাই শ্বশুরের কাছে, আপাতত শ্বশুর রুমে ঘুমাক। বলে দরজার বাইরে থেকে লক করে শিহাবের রুমের দিকে পা বাড়ালো আয়াজ। শিহাবের রুম সবাই মোটামুটি ক্লান্ত। নিয়াজ বলল, কিরে কোথায় গিয়েছিলি? বাইন ফ্রেশ হতে, আর একটা জরুরি কল আসছিল। নাকি কোনো গার্লফ্রেন্ড ফোন দিছিল? না বউ। কেন? আয়াজ শিহাবের চেহারা দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হাসলো, বলল, বউ মানে বউ? শালা বাইন, তোরা দুইটা কি ঠিক করছো সোনার যৌবন পানিতে ফেলবি? তো কই ফেলামু? তোর মুখে? ফেলতে পারোস। নিয়াজ কিছু বলবে না। কি রে নিয়াজ, কিছু কবি? শিয়া পানিতে ফেলতে পারে। আমি বিয়ে হয়ে বলতে গিয়ে থেমে গেল আয়াজ। কথা ঘুরিয়ে বলল, শিহাবের দিকে চেয়ে বলল, কিরে শিয়াব, বিয়ে করবে না তোর বন্ধুকে? আলবাত করব। দুনিয়ার শেষ প্রান্ত থেকে যদি মেয়ে তুলে এনে বিয়ে করাতে চাস, আমি সাহায্য করব। যা শালা, তুইও কি ইয়াদ রাখবি? আমি মনে রাখবো, তুইও মনে রাখিস, কারণ সাহের আর নিয়াজ কিন্তু সাক্ষী। কিরে তোরা সাক্ষী না? যারে আমি বিয়ে করতে চাই, দুনিয়ার শেষ প্রান্তে থাকলেও শিয়াব তুলে এনে আমাকে বিয়ে করাবে। সায়র আর নিয়াজ সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাক্ষী। আয়াজ এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে বলল, যদি মেয়ে তোর পছন্দ না হয়, বা যদি মনে হয় আমি ওই মেয়ের যোগ্য নই, তখন? দুনিয়াতে এমন কোনো মেয়ে আছে যার যোগ্য আমার বন্ধু নয়? আর যাকে আমার বন্ধুর পছন্দ হয়েছে, আমার চোখে অবশ্যই সে একজন মহিষী নারী হবে। কিন্তু মেয়েটা বয়স কম, বুঝলি, আমার সাথে যায় না। যায় না কেন? এখনো মায়ের পেটে নাকি? বলে চোখ টিপল শিহাব। আয়াজ নেশার ঘরে বন্ধুদের দিকে তাকিয়ে থেকে বলল, না, বাবার কোলে। তাহলে ওর বাবার কোল থেকে নামিয়ে তোর কোলে বসিয়ে দিব? না দিতে চাইলে? শিহাব মুখ চোখ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, মাথায় গান ঠেকিয়ে বাবার কোল থেকে নামিয়ে তোর কোলে দেব। তারপরও বলবো, দুনিয়ার বুকে যদি কোনো সেফ প্লেস থাকে, তাহলে সেটা একমাত্র আমার বন্ধুর কোলই। বলেই হেসে উঠল। ঠিক তো, মনে থাকবে। মেয়ের বাবাকে তাহলে রাজি করার দায়িত্ব তোর। ঠিক লাগলে মেয়ের বাবার পায়ে ধরে ঝুলে থাকবো। আমার বন্ধু কি ফেলনা নাকি? যেমন ঢলঢাল হ্যান্ডসাম, তেমনই রিচ, তেমনই পার্সোনালিটি জোস, রেসপন্সিবল। একটা মেয়ের বাবার আর কি চাই? মেয়ের সুখ। আমার বন্ধু তা বউকে তার শ্বশুর বাড়ি থেকে বেশি যত্নে রাখবে, আমি জানি। এত বিশ্বাস, এত ভরসা? তো আমার সব থেকে ভরসার জায়গা তুই। তুই জানিস, তোর সব থেকে খারাপ কাজের পেছনেও আমি ভালো কোনো লজিক খুঁজে বের করব। কারণ ছাড়া তুই কিছু করিস না, সেটা আমি জানি। আর কেউ না বুঝুক, তুই তো আমাকে বুঝবি। সমাজ যাই বলুক, আমার সব ভুলকে ফুল হিসেবে সবসময় গ্রহণ করেছিস তুই।
তোর মেয়েকে আমি মাথায় করে রাখবো, কথা দিলাম। আমার জীবন থাকতে রোদেলার কোনো কষ্ট হতে দিব না, প্রমিস। কথাগুলো মনে মনে বলে প্রমিস করলো আয়াজ। পরের দিন সকাল 11টা। আয়াজ আর চার বন্ধু খুব দেরি করে উঠেছে। উঠে আয়াজের রাতের কথা মনে করলো, মনে মনে হাসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমের দিকে গেল। যাওয়ার আগে সায়র, শিহাব ও নিয়াজকে উঠার জন্য তাড়া দিল। রুমে ঢুকে দেখে এ রুম ফাঁকা, কেউ নেই। আলমারি থেকে একটা ট্রাউজার, একটা ছাই রঙা টি শার্ট নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে নিচে ব্রেকফাস্টের জন্য গেল। শিপ্রাকে কল দিয়ে জেনেছে ওরা নিচে নাস্তা করার জন্য গেছে। যাওয়ার আগে শিহাবকে নিচে যাওয়ার জন্য বলে গেছে। আয়াজ নিচে নামতে নামতে হঠাৎ চোখ গেল নাস্তার টেবিলে। শিপ্রা, আয়ান ও রোদেলা, পাশে একটা ছেলে। রোদেলাকে কি যেন দেখাচ্ছে ক্যামেরাতে। রোদেলা চুল ছাড়া, চুলগুলো কপালে এসে বারবার ডিস্টার্ব করছে। রোদেলা বারবার হাত দিয়ে চুল সরাচ্ছে। আয়াজের রাগ হলো ভীষণ ছেলেটিকে দেখে। আবার সেই ছেলে কেন, কি চায়? আরে বজ্জাত মেয়ের কি দরকার বারবার অন্য ছেলের কাছে সাহায্য চাওয়ার? আয়াজকে বললে কি ছবি তুলে দিত না, তো লাগছে ছবি, মনে মনে বলেই নিচে নেমে টেবিলের কাছে চলে আসলো আয়াজ। আয়ান ও রোদেলা চোখাচোখি হলো, দুজনা রহস্যময় হাসলো চোখে চোখে। শিপ্রা রোদেলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি চলছে এই মেয়ের মনে। এদিকে আয়াজ এসে টেবিল থেকে রাবার ব্যান্ড নিয়ে রোদেলা চুলগুলো পেছন থেকে বেঁধে দিচ্ছে। রোদেলা আয়াজের এমন হঠাৎ স্পর্শে হকচকিয়ে গেল। রাতের কথা মনে পড়ে গেল। নার্ভাস লাগছে, কেমন যেন লজ্জা লাগছে। লজ্জায় রোদেলা মাথা নিচু করে বলল, ছাড়ুন, আমি পারবো। পারলে তো এতক্ষণ ছাড়া থাকতো না। কঠোর এবং স্পষ্ট ভাষায় বলল আয়াজ। কি জানি কি ছিল সেই গমগমে পুরুষালী আওয়াজে। রোদেলার কেমন যেন ভয় হচ্ছে, কিন্তু কিসের ভয়? ও তো কোনো অন্যায় করেনি। হ্যালো মিস্টার। I am Shohan. Nice to meet you. বলেই আয়াজের দিকে হাত বাড়িয়ে দিল সোহান। ভদ্রতার খাতিরে ভিতরে রাগদমি হাত মিলালো আয়াজ। কি করেন? বলল আয়াজ। MBA করছি। রিসর্টটা আমার মামার, তাই মাঝে মধ্যে আসা হয় এখানে। এখানে এসেই রোদের সঙ্গে আর বলে শেষ করতে পারলো না সোহান। তার আগে আয়াজ ওকে থামিয়ে দিয়ে বলল, রোদেলা শিকদার। জি, রোদেলা শিকদারের সাথে গতকাল দেখা, আজও দেখা হয়ে গেল। আন্টি অফার করলো একসাথে ব্রেকফাস্ট করতে, আমিও রাজি হয়ে গেলাম। একাই যেহেতু আমারও ভালো লাগবে। আয়াজ শান্ত কিন্তু কিলার দৃষ্টিতে তাকালো শিপ্রার দিকে। শিপ্রা শুকনো ঢোক গিলে মিষ্টি হাসি দিল। অবশ্যই, আমাদের ভালো লাগবে। এনিওয়ে, বাড়ি কোথায়? ঢাকা। ও, বলেই পরিচয় পর্বের ইতি টানলো আয়াজ। আজ রোদেলার দিকে তাকালো। রোদেলা কি মনে করে চোখ তুলতে দেখলো আয়াজ ওর দিকে তাকিয়ে আছে। থতমত খেয়ে চোখ নামিয়ে ফেললো রোদেলা। আয়ান মনে মনে মিটিমিটি হাসছে। বাবার নাজেহাল অবস্থা দেখে সোহানকে নাস্তার টেবিলে বসিয়েছে রোদেলা ও আয়ান। শিহাব কই? এই তো ওরা। কেটে জলদি আয়, এত দেরি করলি কেন? ওই তো রাত জাগার ফল, উঠতে একটু দেরি হয়ে গেল, সরি। সায়র আর নিয়াজও বসলো সাথে। সায়র বলল, কি ব্যাপার চ্যাম্প? আয়ন, কি অবস্থা? কেমন লাগছে বাংলাদেশ? খুব ভালো লাগছে আঙ্কেল। রোদেলা মামুনি, তোমার কি খবর? ভালো আঙ্কেল। বলল রোদেলা। বলে আয়াজের দিকে চোখ পড়লো। আয়াজ কটমট দৃষ্টিতে রোদেলার দিকেই তাকিয়ে আছে। রোদেলা শুকনো ঢোক গিলল। এর মধ্যেই খাবার চলে আসলো। সবার জন্য পরোটা, ডিম ও মাংস, কালা ভুনা, বুটের ডাল অর্ডার করেছে। রোদেলা খাবে বার্গার। বার্গার দেখে আয়াজ আয়ানের দিকে তাকালো। এটা কি তুমি অর্ডার করেছো বাবা? না বাবা, রোদেলা করেছে। আয়াজ বার্গার সরিয়ে রোদেলার প্লেটে পরোটা, ডিম, মাংস ভুনা তুলে দিল। বলল, খাও। রোদেলা কাঁদো কাঁদো দৃষ্টিতে চোখ তুলে শিহাবের দিকে তাকালো। বাবা বাঁচাও আমাকে। চোখ দুটো যেন আকুতি জানাচ্ছে। শিহাব বুঝলো মেয়ের আকুল আবেদন। থাক না আয়াজ, আজ বার্গার খা। বলল শিহাব। না, এটা আনহেলদি। ও ডিম পরোটা খাবে, সাথে গরুর কালাভুনা ও ডাল। শিহাব বুঝলো নিশ্চয়ই এতেই রোদেলার ভালো, তাই রোদেলাকে ইশারা করে চুপচাপ খেয়ে নিতে বলল। যেহেতু এখানে আর কোনো কথা বলে কাজ হবে না, শিহাব ভালো করে জানো একটা কথা বললে তার প্রেক্ষিতে 10টি যুক্তি দিয়ে নিজের কথাটা রাখবে আয়াজ। আর সেই যুক্তি খণ্ডানোর দুঃসাহস শিহাবের নেই। শয়তান চরিত্রহীন বেয়াদ্দপ পুরুষ। বলেই মনে মনে গালি দিল আয়াজকে রোদেলা। হয়েছে? শেষ? কিনো আওয়াজে রোদেলাকে বলল আয়াজ। রোদেলা চমকিত নয়নে আয়াজের দিকে তাকালো। বুঝলো কি করে তাকে গালি দিয়েছিলাম? উনি কি জাদু জানে? মনে মনে বলল রোদেলা। ড্রামা কুইন একটা। মনে মনে বলল। হয়ে গেলে খাও। রোদেলাকে উদ্দেশ্য করে আয়াজ বলল, থাক না আয়াজ, বাচ্চা মেয়ে বার্গার খেতে চাচ্ছে যখন। কথাটা শেষ করতে পারল না সায়র। তার আগে সোহান বার্গারটা রোদেলার প্লেটে উঠিয়ে দিয়ে বলল, খাও। আয়াজ চোখ উঠিয়ে সোহানের দিকে তাকালো। রাগে শরীর জ্বলে যাচ্ছে আয়াজের। ওর বউ কি খাবে না খাবে তার সিদ্ধান্ত আয়াজ নেবে। ওকে সিদ্ধান্ত নেওয়ার। ও কিভাবে সিদ্ধান্ত নিল রোদেলা কি খাবে? শিহাব আর শিপ্রা শুকনো ঢোক গিলল। রোদেলা বুঝতে পারলো আজ বার্গার খেলে ওর কপালে চরম কষ্ট আছে, তাই আগে পরে কিছু না ভেবে বলে বসলো,
আমি পরোটা খাবো, বার্গার না। আয়াজের মেজাজ একটু ঠান্ডা হলো বোধহয়। মনে মনে যেন একটু শান্তি পেল। বুঝলো তার বাচ্চা বউ একটু হলেও তার মেজাজ মর্জি বুঝতে শিখেছে। তাই শীতল হাসকি টোনে ধীরে ধীরে বলল, খাও ফাস্ট, নাকি সবার সামনে কোলে তুলে তুতু করে খাইয়ে দিতে হবে। না না, আমি খেতে পারবো। মনে মনে অসভ্য চরিত্রহীন বলে আখ্যায়িত করলো আয়াজকে। খেতে শুরু করবে এমন সময় আয়াজ ফিসফিস করে রোদেলার কানে কানে বলল, এবার অসভ্য চরিত্রহীন বলে আমি সত্যি সত্যি কিছু একটা করে দেখাই দেবো রোদ। রোদেলা যেন বরফ হয়ে গেল, নিঃশ্বাস নিতে ভুলে গেল। আর কিছু না ভেবে চুপচাপ খেতে শুরু করলো রোদেলা। বুঝলো খাওয়া শুরু না করলে কপালে দুর্ভোগ আছে। এই লোক না জানি আজ কি বলে কি করে। শিপ্রা ও আয়ান হাফ ছেড়ে বাঁচলো। দুজনই ভয় পাচ্ছিল, কারণ দুজনেই তো বাস্তবতা জানে। সবাই খাওয়ায় মনোনিবেশ করলো। ঢাকা ব্যাগ করেই তোদের দাওয়াত আমার বাসায়। 2 দিন থাকবি, শিপ্রা তুইও। না রে, আমার কাজ আছে, ওরা যাবে। কিসের কাজ? বলে ভাবলো এভাবে সবার সামনে হয়তো বলা উচিত হয়নি, তাই মৃদুস্বরে বলল, রোদেলা ও আয়নের ভালো লাগবে তুমি গেলে, তাই দেখো পরো কি না। শুধু রোদেলা ও আয়ানের? তো তুই কি ভাবছিস শিহাবেরও ভালো লাগবে? কি রে শিহাব, ভালো লাগবে তোর? বলেই চোখ টিকলো। নাস্তা শেষে সবাইকে আজকে দুপুরে সুইম করবে বলে সিদ্ধান্ত নিল। বুদ্ধিটা ছিল আয়ান এবং রোদেলা। দুজনের খুব ইচ্ছা রিসোর্টে সুইমিং পুলে আজকে গোসল করবে। সেই প্ল্যান অনুযায়ী সবাই যে যা রুমে চলে গেল। সুইমিং এর জন্য ড্রেস আপ করে সবাই নিচে নামবে, এই প্ল্যান হলো সবার মধ্যে। আয়াজ ও আয়ান চেঞ্জ করে বের হলো। শিয়াব ও শিপ্রা ইতিমধ্যে নিচে চলে গেছে। সায়র ও নিয়াজ ওরা চলে গেছে। আয়াজ ও আয়ান যাওয়ার সময় দেখলো রোদেলার রুমের দরজা হালকা চাপানো। তার মানে রোদেলা এখনো চেঞ্জ করে বের হয়নি। আয়ানকে নিচে পাঠিয়ে দিয়ে নিজে দাঁড়ালো রোদেলার দরজার সামনে। হালকা ধাক্কা দিয়ে দরজার পাল্লা খুলে ভিতরে ঢুকলো আয়াজ। রুমে ঢুকতেই আয়নায় প্রতিবিম্ব দেখলো রোদেলার। কিছু একটা নিয়ে খুব তোড়জোড় করছে, সম্ভবত জামার চেন বা হুক লাগাতে পারছে না। আয়াজ সন্তর্পণে গিয়ে রোদেলার পেছনে দাঁড়ালো। রোদেলা হঠাৎ চোখ তুলে আয়না তাকালেই দেখতে পেল মুনতাসির সাহেব পিছনে দাঁড়িয়েছে। স্থির হয়ে গেল রোদেলা। মুখে কোনো কথা নেই, নড়তে চড়তে পারছে না, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছে না। আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ডু ইউ নিড হেল্প মাই কুইন? ধীরে ধীরে হাসকি টোনে বলল আয়াজ। আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার ঘাড়ে পড়ছে। ধীরে ধীরে নুয়ে যাচ্ছে মেয়েটা লজ্জায়। কোনো মতে উত্তর দিল রোদেলার। না না, আমি পারবো। ঠিক আছে, লাগাও। আপনি জান আমি পারবো। আমার সামনে লাগাও। রোদেলা ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। মুনতাসির সাহেব দুদিন ধরে এমন করছে কেন? কি হয়েছে তার? মনে মনে ভাবলো রোদেলা। তুমি কি লাগাবা নাকি সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে? মৃদুস্বরে উত্তর দিল রোদেলা। পারছি না, শিপ্রান্টিকে একটু ডেকে দিবেন? না। বলেই রোদেলাকে আর কিছু বলার সময় না দিয়ে হ্যাচকাটানে নিজের কাছে নিয়ে আসলো আয়াজ। পিঠে হাত দিয়ে চেন লাগাতে শুরু করলো। আয়াজের পুরুষালী স্পর্শে রোদেলা ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় মিয়ে গেল। লজ্জায় নাকি ভয় কাঁপছো, কোনটা? বলল আয়াজ। আমি ভয় পাই না। তাহলে লজ্জা? না, এমনি। আমাকে লজ্জা এবং ভয় দুইটাই পাওয়া উচিত। বলল আয়াজ। কথাটা বলেই রোদেলা জামা চেন লাগানো শেষ করে ঘুরিয়ে দিল আয়নার দিকে। রোদেলা চোখ তুলে আয়নায় তাকালো। চোখাচোখি হলো আয়াজের সাথে রোদেলার। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলার এখন লজ্জা এবং ভয় কাঁপছে। আয়াজ পাশ কাটিয়ে চলে যেতে চাইলেও রোদেলা। আয়াজ রোদেলার হাত ধরে ফেললো। রোদেলার ছোট্ট দেহটা কাঁপছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজ। রোদেলা সাহস করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন মুনতাসির সাহেব? আয়াজের বক্ষস্থল শীতল হয়ে গেল। মুনতাসির সাহেব নামটি শুনে হৃদয়ে যেন প্রশান্তির শীতল ঝর্ণা বয়ে গেল। কি আছে এই মেয়েটির মধ্যে? এক নজরে তাকিয়ে ভাবতে লাগলো, কেন এই মেয়েটির কাছে আসলে এই 36 বছর বয়সী সংযমী পুরুষটা খেই হারিয়ে ফেলে, বেফাস কাজও কথা বলে ফেলে, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে কেন? ঘোর কাটিয়ে আয়াজ বলল, ওড়না কোথায়? জি? শুনতে পাওনি? আমি বলছি ওড়না কোথায় জামার সাথে? নেই। নেই মানে? নেই মানে নেই। এটা একটা কুর্তি, কুর্তির সাথে ওড়না থাকে না। তাহলে একটা স্কার্ফ নাও। নেই, নিয়ে আসিনি। আয়াজের রাগ মাথায় চড়ে গেল। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার পানে। এমন ড্রেস নিয়েছো কেন যার কোনো ওড়না নেই? তুমি কি এখনো ছোট আছো? সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে হবে এখনো? দেহি দেহি করে স্বাধীন চলতে হবে। এখন অনেক কিছু বুঝতে হবে তোমার। কি বলেছি, এই মোটা মৌজে ঢোকেনি, আরও ঠিক করে বুঝতে হবে। এই ধরনের চলাফেরা বা ড্রেস আপ আমি বরদাস্ত করবো না। কথা ক্লিয়ার? এই সমস্যা কি এই কুর্তিতে? হ্যাঁ, বাবাই তো কখনো কিছু বলেনি আমাকে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল রোদেলা। বাবাই বলেনি, কিন্তু বাবাইয়ের জামাই বলবে, বুঝতে পেরেছো? চট করে আয়াজের দিকে তাকালো রোদেলা। কি বলল মুনতাসির সাহেব? ও কি কানে ভুল শুনলো? কি বলেন? অনেক সাহস করে জিজ্ঞাসা করলো রোদেলা। যা শুনতেছো তাই। বলল আয়াজ। বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল আয়াজ।
ঠিক 5 মিনিটের মধ্যে রুমে ফিরে এলো একটা মাফলার নিয়ে। মাফলারটি ওর ব্যাগে রয়ে গিয়েছিল, সেটি নিয়ে আসলো রোদেলার জন্য। বলল, এটি গলা ঝুলে রেখো, ভালোভাবে সুইমিং করো, একটু উল্টোপাল্টা করলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো, ওকে? রোদেলা হাত ধরে নিচে নেমে এলো আয়াজ। শিহাব, শিপ্রা, আয়ান তাকিয়ে আছে ওদের দিকে। শিহাব তেমন কিছুই মনে করলো না। শিপ্রা এবং আয়ান মুচকি মুচকি হাসছে। নিচে নামতেই হাত ছেড়ে দিল আয়াজ, তবে ছাড়ার আগে ফিসফিস করে কানের কাছে বলল, একদম ভালো বাচ্চা হয়ে থাকবে, কোনো প্রকার দুষ্টুমি করবে না, আয়নার সাথে মিশে থাকবে, বুঝতে পেরেছো? এ কথা বলেই রোদেলা হাত ছেড়ে দিল। চুপচাপ গিয়ে বসলো রিসোর্টের সুইমিং পুলের বেঞ্চিতে। শিহাব, শিপ্রা, আয়ানও যোগ দিল ওদের সাথে। কিরে নামবি না? বলল শিহাব। আগে বাচ্চারা নামুক। আয়াজ বলল। এদিকে আয়ান আর রোদেলা ইশারা ইঙ্গিতে কি যেন কথা বলছে, লক্ষ্য করছে আয়াজ। মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ মনে আছে। আপডেট কি বলো, কিছু বুঝতে পারলে? 2 দিন ধরে কেমন যেন করছে। কেমন করছে? হুটহাট ভালো কথা বলে, আবার রাগ করে, হাত ধরে, আবার কি সব বলে, আমি বুঝতে পারি না কিছুই। পছন্দ করে নাই বলে? না। উফ, পাপাও না, সরাসরি কোনো কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে খালি সময় নষ্ট করতেছে। মনে মনে ভাবলো আয়ান আর কপাল চাপড়ালো। আচ্ছা, এখন যা বলবো সে অনুযায়ী কাজ করবে, কেমন? একটা মুভিতে দেখেছিলাম নায়িকাকে বাঁচাতে নায়ক এইভাবে এগিয়ে আসে আর প্রেম হয়ে যায়। তোমাকেও তো পাপা ভালোবাসে, তাই তোমার জন্য পাপা দেখো কি করে। এই বলে দুজন দুদিকে চলে গেল। পাপা। রোদেলা পানিতে ডুবে যাচ্ছে, যেখানটায় পড়েছে সেখানটায় রোদেলা ঠাঁই নেই। শিহাব, শিপ্রা, আয়াজ দৌড়ে আসলো। আয়াজ পানিতে ঝাঁপ দিবে, তার আগে সোহান কোথা থেকে এসে পানিতে ঝাঁপিয়ে পড়লো। কোনো মতে সাঁতরে রোদেলাকে নিয়ে উপরে উঠে এলো সোহান। শিহাব তাড়াতাড়ি সোহানের কাছে গেল। আয়াজ যেন পাথরের মতো থ হয়ে রইল। মামনি উঠো। মামনি, কি হয়েছে সোহান? ওর কি হয়েছে? আয়াজের যেন রাগে এর শরীর কাঁপছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ওর স্ত্রীকে স্পর্শ করার দুঃসাহস কোথায় পেল এই ছেলে, এর জবাব দিতে হবে মনে মনে ভাবলো আয়াজ। গম গম পায়ে হেঁটে চলে আসলো সোহানের কাছে। এসে সোহানের কোল থেকে রোদেলাকে নিয়ে নিল নিজের কোলে, এনে বেঞ্চিতে শুইয়ে দিল। গালে বারবার হাত চাপড়ে বলছে, ওঠো রোদ, কি হয়েছে? ওঠো, কিচ্ছু হবে না রোদ, ওঠো। বলেই পেটে হালকা হালকা চাপ দিচ্ছে আয়াজ। পেটে চাপ দেওয়ার ফলে রোদেলার মুখ দিয়ে একটু একটু করে পানি বের হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আয়াজ কিছু বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছে। শিহাবের দিকে চোখ পড়লো। শিহাবের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হঠাৎ করে রোদেলার মুখে মুখ লাগিয়ে ফু দিতে শুরু করলো। কয়েকবার চেষ্টা করার ফলে রোদেলার একটু একটু করে জ্ঞান ফিরতে শুরু করলো। চোখ দুটো পিটপিট করে খোলার চেষ্টা করছে রোদেলা। চোখ খুলে সবাইকে নিজের এত কাছে দেখে ঘাবড়ে গেল রোদেলা। সবাই ব্যাপারটাকে স্বাভাবিক নিলেও সোহানের কাছে যেন কেমন খটকা লাগলো। যেখানে নিজের বাবা আছে সেখানে আয়াজ কেন এতটা কনসার্ন রোদেলার প্রতি? এদিকে রোদেলা উঠে বসলো। আয়াজ জিজ্ঞাসা করলো, এখন কেমন অনুভব করছো? রোদেলার কোনো মতে ইশারা দিয়ে বুঝালো ঠিক আছে। আয়াজ শিহাবকে বলল। রোদেলাকে রুমে নিয়ে যেতে হবে। বলেই আর কিছু বলার অপেক্ষা না করে রোদেলাকে নিজের কোলে নিয়ে গটগট হাঁটা শুরু করলো উপরে নিজেদের রুমের দিকে। আয়াজ নিজের রুমে এসে বিছানায় শুইয়ে দিল রোদেলাকে। শিহাব, শিপ্রা, আয়ানও এসেছে পিছন পিছনে। পাপা, রোদেলা কাপড় চেঞ্জ করতে হবে। আমি সাহায্য করছি। বলেই রোদেলার রুম থেকে এক্সেপ্ট ড্রেস আনার জন্য গেল শিপ্রা। ডাক্তার ডাকতে হবে কি? হ্যাঁ যা, রিসোর্টে গিয়ে জিজ্ঞাসা কর, এখানে কোনো ভালো ডাক্তারকে তাড়াতাড়ি কল করো। সাথে সাথে নিচে চলে গেল শিহাব। আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়াজ এক দৃষ্টিতে রোদেলার পানি চেয়ে আছে। মন চাচ্ছে মেয়েটাকে বুকের সাথে চেপে রাখতে। আয়াজের হার্টবিট যেন আজকে কয়েকটা মিস হয়ে গিয়েছিল। আর একটু হলে যেন নিজেই সেখানে হার্ট অ্যাটাক করে বসতো। আয়ান কি মনে করে যেন ধিমি ধিমি পায়ে পেছন দিকে গিয়ে রুমের বাইরে চলে গেল। বাইরে এসে দরজাটা হালকা চাপিয়ে দিল। বের হয়ে দেখা হলো শিপ্রা আন্টির সাথে। আয়ান বলল, আন্টি, ড্রেসটা আমার কাছে দিন, আমি নিচে গিয়ে দেখবো শিয়াব আঙ্কেল কি করছে। শিপ্রাও তাতে সায় জানালো। শিপ্রা চলে যেতে আয়ান রুমের বাইরে দাঁড়িয়ে রইল। রুমের ভিতরে গেল না। এদিকে আয়াজ ধীরে ধীরে পায়ে হেঁটে এসে রোদেলার সামনে দাঁড়ালো। রোদেলার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন? রোদেলার কি হলো কে জানে, ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেললো। বলল, মুদ্দাসির সাহেব। আয়াজ আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। খুব জোরে নিজের বুকের সাথে চেপে ধরলো রোদেলাকে। রোদেলার শোয়া থেকে উঠে হালকা বসে আয়াজের কোমর 2 হাত দিয়ে জড়িয়ে বুকে মাথা গুজে দিল। নাক টেনে টেনে কাচ্ছে আর নাক দিয়ে আয়াজের বুকে পেটে ঘুষে যাচ্ছে। আয়াজের যে কি প্রশান্তি বয়ে যাচ্ছে বুকের ভিতর আয়াজ নিজেও বলতে পারবে না। মনে হলো বুকটা শান্তি হয়ে গেল। এত শান্ত, এত স্থির কখনো লাগেনি আয়াজের কাছে। আয়াজ হাত দিয়ে রোদেলার মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর খুব ধীরে ধীরে বলছে, কোনো বুদ্ধি করতে হবে না, আমি এমনি তোমাকে ভালোবাসি রোদেলা। রোদেলা চমকে উঠলো। ধীরে ধীরে মুখ তুলে চাইলো আয়াজের দিকে। চোখ দুটো স্থির আয়াজের চোখে। রোদেলার চোখে অস্পষ্ট
রোদেলার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে পানি চিকচিক করছে। মনটা নরম হলো আয়াজের। আয়াজ নিজের হাত দিয়ে রোদেলার থুতনি ধরে রোদেলার মুখটা একটু উপরে তুলে একটু মুচকি হাসলো, হেসে বলল, তুমি ভালো হবে না? কবে থেকে করা শিখছো এসব বুদ্ধি? তোমার কি মনে হয় আমি মুনতাসির চৌধুরী আয়াজ এইসব বুঝি না? দুষ্টমি শাস্তি তোমাকে পেতে হবে। বলেই রোদেলাকে কিছু বলার বা বুঝে ওঠার সময় না দিয়ে রোদেলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রোদেলার শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো, শরীর থেকে থেকে কেঁপে উঠছে। আয়াজ রোদেলাকে নিজের সাথে চেপে ধরে আরো গভীরভাবে কিস করতে লাগলো। এভাবে কতক্ষণ ধরে কিস করছে জানে না আয়াজ, কিন্তু আয়াজের যেন আজ কোনো হুঁশ জ্ঞান নেই। রুমের বাহিরে কেউ আছে কিনা আয়াজ এসব আর কোনো ধার ধারছে না। রোদেলা যেন আর নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে ও আয়াজের বুকে। আয়াজ তারপরও ছাড়ছে না রোদেলাকে, কখনো নিচের ঠোঁটে কখনো উপরের ঠোঁটে। আয়াজ উন্মাদ হয়ে রোদেলাকে কিস করে যাচ্ছে আর ছোট ছোট কামড় দিচ্ছে। এক পর্যায়ে ছেড়ে দিল আয়াজ রোদেলাকে ধাতস্থ সুযোগ দিল। রোদেলা জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। আয়াজ হাত দিয়ে রোদেলা ঠোঁট মুছে দিতে দিতে বলল, আর কোনো চালাকি করতে হবে না, তাহলে এর ফল খুব খারাপ হবে ব্রত। তোমাকে আরো বড় হতে হবে, বড় হও। রোদেলা কিছু বলবে তার আগে তর্জনী আঙ্গুল দ্বারা রোদেলার ঠোঁটে চেপে রেখে বলল, হুশ, আর কোনো কথা না। বলেই আয়ানকে বলল। আয়ান কামিন। রোদেলা মুহূর্তে চমকে ওঠে, তার বুকের ভেতরটা ধক করে উঠে। সে চুপচাপ বিছানার একপাশে সরে যায়, মাফলার দিয়ে শরীরটা ভালো করে পেঁচিয়ে নেয়। ঠোঁট কেঁপে ওঠে কিন্তু কিছু বলে না। আয়ান হালকা করে দরজা ঠেলে ভেতরে ঢুকেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ভাবছে বাবাই কি করে জানলো দরজার বাইরে ছিল। মুনতাসির হালকা হেসে বলল, বাবা তুমি একদিন আমাকে বলেছিলে না রোদেলাকে আমার মা বানিয়ে দাও? আমি অনেক ভেবেছি, আজকে তোমার সামনে এসেছে সেই মানুষটা, তোমার মা। নতুন করে পরিচয় করার কিছুই নেই, এ হলো রোদেলা। এখন থেকে শুধু রোদেলা না, তোমার মা। আমার কাছে নিয়ে এলাম, কিন্তু এখন থেকে সে তোমারও। এখন থেকে রোদেলা আমাদের। রোদেলা চমকে উঠলো কথাটা শুনে, শিহরিত হলো যেন। একই বলছে তার মুনতাসির সাহেব? এখন থেকে রোদেলা ওদের? রোদেলার চোখে জল, ঠোঁটে হালকা কাঁপুনি। আয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল রোদেলার দিকে, চোখে বিস্ময়, একটা শূন্যতা ধীরে ধীরে ভরছে ভালোবাসায়। আয়ান ধীরে ধীরে কাছে এসে দুটো হাত বাড়িয়ে রোদেলার পেট জড়িয়ে ধরে। হঠাৎই আয়ান এগিয়ে এসে বলে উঠল, মা চলো আমরা একসাথেই থাকবো, তিনজন একসাথে থাকবো। আমাদের ছোট্ট একটা সুখী পরিবার হবে। কেউ বলবে না আমার আয়ানের মা নেই। এখন থেকে আয়ানেরও মা আছে, আর সে বাবাও আছে। ঘরের ভেতর মুহূর্তের জন্য শব্দ থেমে যায়। রোদেলার বুকটা কেঁপে ওঠে। সে চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটার মুখের দিকে। একটা ডাক, একটা স্বীকৃতি, এক টুকরো আকাশ যেন মাথার উপরে এসে দাঁড়ায়। মুনতাসির চমকে তাকান। ছেলের এমন কথা শুনে আবেগে আপ্লুত হলো আয়াজের হৃদয়। রোদেলা এবার চোখ নামিয়ে ফেলে, ভেজা চোখে হাসে। আজ থেকে আমাদের ছোট্ট পরিবার, মুনতাসির চৌধুরী আয়াজ, আয়ান চৌধুরী ও রোদেলা শিকদার, তিনজন মিলে ছোট্ট একটা পরিবার। এখনো কেউ জানে না বাবা, তাই তুমি এখনই কাউকে বলবে না। আগে তোমার শিয়াব চাচ্ছ, সরি, তোমার নানা ভাইকে মানাতে হবে। সে একটু রাগ করবে, অভিমান করবে, ড্রামা করবে, কিন্তু অনেক কষ্ট করে মানাতে হবে। সেই কষ্টটা আমরা তিনজন মিলে করব, ওকে? ওকে বাবাই, বলল আয়ান। রোদেলা একগাল হাসলো, কিন্তু মনে মনে অনেক ভয় পাচ্ছে কিভাবে এই সত্যের সম্মুখীন হবে। কি জবাব দিবে বাবাইকে, পরিবারের সবাইকে বা আত্মীয় স্বজনকে, সমাজকে। ওর অনেক আনন্দ হচ্ছে, সাথে হচ্ছে ভয় সংকোচ। ভালো তো বেসেছে, বিয়ে তো করেছে, এখন সবাই মেনে না নিলে কিভাবে সংসার শুরু করবে। রোদেলার চোখে মুখে বিস্ময়, দ্বিধা, ভয়, সংশয় সবকিছু আয়াজ যেন বুঝতে পারলো। এগিয়ে এসে রোদেলার মাথায় হাত রাখলো। আয়াজ বলল, তোমার সব টেনশন, তোমার সব কষ্ট আমার সমস্ত সুখের ভাগিদার তুমি আর আয়ান। যত দ্বিধা, যত সংশয়, যত টেনশন সব আমাকে দিয়ে দাও রোদেলা, সব আমি সামলে নেব। তুমি শুধু আমার আর আমার ছেলেকে দেখবে, এতটুকুই কাজ তোমার। বাকি দুনিয়ার সব থেকে বোঝাপড়া আমি করবো শিয়াবের সাথেও। কিন্তু বাবা কি এত সহজে মেনে নিবে? পরিবারের সবাই, দাদা দাদু সবাইকে কিভাবে মানাবেন? বলল রোদেলা কাঁদো কাঁদো মুখ করে। ওইসব টেনশন তোমার করতে হবে না মা। বাবাই যখন বলেছে তখন সবকিছু বাবাই দেখবে। সবকিছু বাবার উপরে ছেড়ে দাও। শুধু আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার সেলিব্রেশন করো। বলেই চোখ টিপলো আয়ান। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আয়ান জোরে জোরে হাসলো। ছেলে আর রোদেলাকে বলল, সবকিছুই আমি বুঝি। আমাকে কি মনে হয় তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি আমার বাবা না আমি তোমার বাবা, ওকে? আর এই মাথা মোটা মেয়েটা, ও মনে করে ও অনেক চালাক। খবরদার আমায় মাথা মোটা বলবেন না একদম। বলল রোদেলা। আয়াজ মিটমিট করে হাসছে আর জিজ্ঞাসা করছে, কি বলবো তাহলে? বুদ্ধি তো হাঁটুর নিচে, পা পিছলে পড়ে গেলে কিভাবে? প্ল্যানে ভুল ছিল কোথায়? আমি বলছি পাপাই, প্ল্যান ছিল না। ওই সামনে গিয়ে দাঁড়িয়ে আমি একটু ঠাস করে ফেলে দিব, কিন্তু এর আগে মা পা পিছলে পড়ে যায় এবং গভীর পানির মধ্যে
পড়ে, যেখানে মাঠ ঠাঁই নেই, তাই এটা অ্যাক্সিডেন্ট বলতে পারো। বলেই আয়ান ভয়ে মাথা নিচু করে ফেলল। তোমরা কিছু একটা প্ল্যান করছো, সেটা আমি আগে বুঝতে পেরেছি। গত 2 দিন ধরে অবজার্ভ করছি তোমাদের কিছু একটা গজুর ফজুর চলছে, কিন্তু এক্সাক্ট কি সেটা জানতাম না। তবে বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কিছু একটা প্ল্যান হচ্ছে। রোদেলা পানিতে পড়ে যেত, আমিও শক্ট হয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম প্ল্যান করে, দেখলাম রোদেলা ঠিকই হচ্ছে না। আর অমনি সোহান এসে বললো। আজকের প্ল্যানও কি সোহান ছিল তোমাদের, নাকি ও এমনি এমনি নিজ থেকে এসেছে? কোনটা? জিজ্ঞাসা করলো আয়াজ। আজকে প্ল্যানে শহর অ্যাঙ্কেল ছিল না। বলল আয়ান। রোদেলা ভয়ে কাঁপছে, চোখ বন্ধ করে মাথা নিচু করে রেখেছে। না জানি কখন কি বলে ফেলে এই অসভ্য লোক। আয়াজের চোয়াল শক্ত হলো, রাগে থরথর করে কাঁপছে শরীর। ওর জিনিসে কেউ হাত দিয়ে, এটা আয়াজ মোটেও সহ্য করতে পারে না। সেখানে রোদেলা কেউ ছুঁয়েছে, কোলে নিয়েছে, এটা কিছুতেই মানতে পারছে না আয়াজ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লো আয়াজ। রোদেলার দিকে তাকালো। রোদেলা এখনো মাথা নিচু করে আছে। রোদেলার দিকে তাকাতে বুকটা ধক করে উঠল আয়াজের। যতই বলুক আয়াজ সবকিছু ঠিক করে দিবে, কিন্তু সমাজের মানুষের, আত্মীয় স্বজন এবং শিহাবের অভিমানের কিছুটা রোদেলা কেউ সহ্য করতে হবে, সেটা কি জানে এই মেয়েটা? মনে মনে বলল। তুমি শুধু একটু শক্ত থাকো রোদ, আমাদের কোনোভাবে ছেড়ে যাও না। একবার যখন আমাদের হাত ধরেছো, আমাদের তুমি আর ছেড়ে যেতে পারবে না। আমি বেঁচে থাকতেও না, আমার মৃত্যুর পরেও না। বাকি সব আমি সামলে নেব, তুমি শুধু আমার হয়ে থেকো। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শিহাব, শিপ্রা ও ডাক্তার। সবাই চমকে তাকালো দরজার দিকে। রুমে ঢুকে শিহাব দেখলো রোদেলা মাথা নত করে বসে আছে। সাথে সাথে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলো। মামনি আমার, তুমি ঠিক আছো মামনি? কষ্ট হচ্ছে কোথাও? বাবাকে বলো সব ঠিক করে দেবে। বলেই কপালে চুম্বন আঁকলো। আয়াজ, রোদেলা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, ডক্টর যখন এসেছে শিওর হওয়ার জন্য একটু চেক আপ করা দরকার। ডক্টর প্লিজ কাম ইন। কোথায় সমস্যা হচ্ছে? শ্বাস নিতে কেন প্রবলেম হচ্ছে? না, ঠিক আছি। শরীরটা একটু গরম লাগছে, হয়তো রাতে জ্বর আসতে পারে। ওষুধ আগেই লিখে দিচ্ছি, আর একটু ঘুমের ঔষধ দিয়ে দিচ্ছি, যাতে শান্তিতে একটু ঘুমাতে পারে। আজকে পানিতে পড়ে গেলে এমনি শরীরের অনেক এনার্জি লস হয়, তাই আজকে একটু ঘুমাবে ঠিক মতো, ওকে? রোদেলাকে উদ্দেশ্য করে বলল ডক্টর। আর কোনো চিন্তার কারণ নেই, তাই তো ডাক্তার? না, তবে সময় মতো সিপিআর দেওয়ার কারণে মেয়েটির কোনো সমস্যা হয়নি, না হলে সমস্যা হতো। আপনার কাছ থেকে তো সবই শুনলাম। যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি ফল দেখতে পাচ্ছি। মেয়ে আপনার সম্পূর্ণ সুস্থ আছে, তবে হালকা জ্বর আসতে পারে। এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। শিহাবকে উদ্দেশ্য করে বলল ডক্টর। আজের রুম থেকে রিসোর্টের ম্যানেজারকে ফোন দিল নাস্তার কিছু ওষুধ পাঠানোর জন্য। রোদেলার এখন কিছু খাওয়ানো দরকার, যেহেতু ওষুধ দিয়েছে ওষুধ খাইয়ে দিবে। শিপ্রাকে বলল। রোদেলাকে শাওয়ার রুমে নিয়ে ড্রেস চেঞ্জ করে দাও। শিপ্রার সাথে সাথে ড্রেস নিয়ে রোদেলাকে নিয়ে ওয়াশরুম পর্যন্ত গেল। রোদেলা বলল। আমি পারবো আন্টি, সমস্যা নেই। বলেই ওয়াশরুমের ভিতর ঢুকে দরজা লাগাতে যাবে, অমনি আয়াজ বলে উঠল। দরজা লাগাতে হবে না। রোদেলা ভেবাচাকা খেয়ে গেল। কি বলে পাগল লোকটা? ঘর ভর্তি মানুষ বলছে দরজা লাগাতে হবে না। আয়াজ বুঝতে পারলো রোদেলার মনোভাব, তাই সাথে সাথে বলে উঠল। আমরা সবাই বাইরে আউট করছি, শুধু শিপটা রুমে থাকবে। এই বলে সবাই একে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে গেল। রোদেলাও দরজা চাপে ওয়াশরুমে গেল চেঞ্জ করার জন্য। ধন্যবাদ দোস্ত, আজকে তুই না থাকলে যে কি যে হতো। আর ওই ছেলেটাকে কি যে নাম, ওকেও ধন্যবাদ দিতে হবে। সাথে সাথে রোদেলাকে না তুলে কি যে হতো। তুই তো জানিস আমি সাঁতার জানি না। কি হতো? তুই সাঁতার জানিস না? আমি তো জানি। আমি উঠাতাম রোদেলাকে। ও কেন ধরবে রোদেলাকে? ও রোদেলার কি হয়? বাইরের কোনো লোক আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে, আমার এসব পছন্দ না শিয়াব। তুই ভালো করে জানিস ওই ছেলে যেন রোদেলার কাছে ঘেঁচতে না পারে, এটাই আমার শেষ কথা। ওকে ওকে, আর ঘুষতে পারবো না। এবারের মতো একটু ধন্যবাদ জানাই, কি বলি, যাব? যা, ধন্যবাদ জানাবি এবং সাবধান করে দিবি আমার চোখের সামনে যেন এসব না পড়ে। আর তাহলে তুই জানিস একবার রেখে গেলে আমি কি করতে পারি। আমাদের ঘরের মেয়েদের অন্য কোনো ছেলের সাথে সখ্যতা আমার পছন্দ নয়। ওকে, যাচ্ছি। আর সাবধানও করে দিব। তুই রোদেলার খেয়াল রাখিস, ওষুধের আসলে খাইয়ে দিস। আমি নিচে গেলাম। বলেই নিচের দিকে চলে গেল শিহাব। এদিকে রোদেলা ওয়াশরুম থেকে বের হয়েছে, দেখলো শিপ্রা আন্টি দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে শিপ্রা এগিয়ে আসলো, বলল। ঠিক আছো? কেমন লাগছে এখন? কোথাও দুর্বলতা লাগছে? না না, ঠিক আছি আন্টি, আমার কিছু হয়নি।
আয়াজ তো পাগল হয়ে গেছিল তোমাকে ওই অবস্থায় দেখে। তুমি যদি দেখতে কিভাবে সোহানের কোল থেকে তোমাকে ছিনিয়ে নিজের কোলে নিয়েছে, আবার সিপিআর দিয়েও তোমার জান বাঁচিয়েছে। রোদেলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল শিপ্রা। রোদেলা শিপ্রার কথা শুনে লজ্জায় লাল নীল হয়ে গেল। বাহিরের দৃশ্য দেখে আন্টি বলছে এই কথা, যদি ভিতরের দৃশ্য দেখতো তাহলে কি বলতো। ছি ছি, আর ভাবতে পারছে না রোদেলা কি থেকে কি হয়ে গেল, কিভাবে অসভ্য চরিত্রহীন লোকটা ওকে কিস করে ফেললো। স্বপ্নে একবার কিস করেছিল, সিপিআর দেওয়ার সময় তো তার হুঁশ ছিল না, কিন্তু রুমের মধ্যেও তো সবকিছু টের পেয়েছে। এমন বুঝি হয় স্বপ্নের পুরুষের ছোঁয়া। ভাবতে আপনা আপনি হাত চলে গেল ঠোঁটে, শীত দ্বারা বেয়ে যেন শীতল ঝর্ণা বয়ে চলেছে। শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। রোদেলার ঠোঁট দুটো ফুলা ফুলা লাগছে। কেউ কি টের পেয়ে যাচ্ছে? কিছু চোখ তুলে তাকালো শিপ্রা আন্টির দিকে। শিপ্রা রোদেলার দিকে তাকিয়ে আছে। ভালোবাসো আয়াজকে? প্রশ্ন করলো শিপ্রা। রোদেলা শিপ্রার প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে শিপ্রার দিকে। শিপ্রা বলল, ভয় নেই, আমি সব কিছু জানি। আয়াজ আমার সাথে সব কিছু শেয়ার করেছে। এখন তুমি বলো, ভালোবাসো আয়াজকে? সংসার করতে চাও? রোদেলা চুপ করে রইল, পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোরে আঁকিবুকি করছে। চুপ করে থাকো না রোদেলা, তোমার কথার উপরে অনেক কিছুই নির্ভর করছে। আমাকে তোমার মা মনে করে বলো, যদি আজ তোমার মা বেঁচে থাকতো তার সাথে তুমি সব কিছু শেয়ার করতে, তাই নয় কি? চাই। আমি ভালোবাসি ওনাকে। বলেই লজ্জায় মাথা নত করলো। এ কি বলল রোদেলা? মুখ ফুটে শিপ্রা আন্টিকে কিভাবে এসব বললো? এত নির্লজ্জ কিভাবে হয়ে গেল রোদেলা? নিজে নিজেই ভাবছে। তুমি জানো তোমার এই সম্পর্ক সবাই সহজে মেনে নেবে না, বিশেষ করে শিহাব, তোমার পরিবার, আত্মীয় স্বজন, তারপর সমাজ তোমাকে অনেক খারাপ কথা বলবে, কটূক্তি করবে। তুমি কি সহ্য করতে পারবে সব আয়াজের জন্য? আয়াজ একা নয়, 12 বছর বয়সী একটা ছেলে আছে যে গুনে গুনে তোমার চেয়ে 4 বছরের ছোট মাত্র। ডিভোর্সি, তোমার বাবার বন্ধু, বয়স 36 বছর। তুমি এখন যুবতী হওনি, কিন্তু আয়াজ ধীরে ধীরে মধ্যবয়স্ক পুরুষ হয়ে যাবে, চামড়া ঝুলে যাবে, হয়তো সৌন্দর্য বেশি দিন টিকবে না। তখন কি তোমার আয়াজকে ভালো লাগবে? রোদেলাকে কথাগুলো বলল শিপ্রা। ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমিও ওনাকে ভালোবাসি। আমি জানি আপনি হয়তো মনে করছেন এটা আমার ক্ষণিকের মোহ বা ফ্যান্টাসি, কিন্তু এইসব কিছু নয় আন্টি। আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি আমায় মেনে নিক বা না নিক, আয়ানকে আমি আমার ছেলে হিসেবে মেনে নিয়েছি। আমি আয়ানের মা হয়েছি, সব সময় থাকবো। যদিও ও আমার থেকে 4 বছরের ছোট, কিন্তু ও সব সময় আমার ছেলে হিসেবেই থাকবে। যে যাই বলুক, আয়ান আমার ছেলে, আমারই থাকবে। আমার তো কখনো মা ছিল না, তাই আমি জানি মা না থাকলে কতটা কষ্ট হয়। আয়ানকে আমি সব সময় মায়ের মতো ভালোবাসবো, ওর মা হওয়ার চেষ্টা করব। আর মুনতাসির সাহেব, সে যেভাবে আমার সামনে আসুক, আমি তাকে সব সময় ভালোবাসবো। আমি জানি আমি তার জীবনের প্রথম ভালোবাসা নই, কিন্তু আমি তার জীবনের শেষ ভালোবাসা হতে চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল রোদেলা। শিপ্রা সব কথাগুলো শুনলো, শুনে মুচকি হাসলো, যেন শিপ্রা ওর কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছে। এদিকে দরজার বাইরে আয়ান ও আয়াজ মন্ত্রমুগ্ধের ন্যায় রোদেলার কথাগুলো শুনলো। অনেক বছর পর আয়াজের চোখ থেকে অশ্রু ঝরল। এই অশ্রু কোন দুঃখের অশ্রু নয়, সুখের অশ্রু, সুখের কান্না। যেন সবকিছু হারিয়েও কিছু হারায়নি আয়াজের। সবকিছু আজ খুব ভালো লাগছে মনে হচ্ছে। দুনিয়াটা রঙিন হয়ে গেছে আজ। আয়াজ মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালো, দেখলো আয়ান কাঁদছে। বাবার দিকে তাকে আয়াজ ঝুঁকে আয়ানের চোখের পানি মুছে দিল, বলল, আজকে থেকে আর কোনো কান্না হবে না। আজকে থেকে আমরা সুখে থাকবো বাবা। আয়ানও বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, সেম টু ইউ। নো কান্না, নো দুঃখ। এখন থেকে আমরা সুখে থাকবো। বলেই দুজন মিটিমিটি হাসলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আয়াজ ও আয়ান। শিপ্রার নজরে পড়লো আয়াজের চোখের দিকে। চোখ দুটো সিক্ত মনে হলো শিপ্রার কাছে। চোখ নামিয়ে তাকালো আয়ানের দিকে। আয়ান চোখ দুটো ভেজা ভেজা লাগলো। বুঝতে পারলো বাবা। ছেলের চোখে পানি থাকলেও চোখ দুটো চিকচিক করছে যেন খুশিতে। শিপ্রা আয়ানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে আয়ানের হাত ধরে বলল, চলো জ্যাম, আমরা একটু বাইরে যাই। আয়ান মুচকি হেসে শিপ্রা আন্টির হাত ধরে বাইরে বেরিয়ে যেতে যেতে রোদেলার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। রোদেলা লজ্জায় আবারও মাথা নিচু করে রাখলো। দুজন বেরিয়ে যেতে আয়াজ ধীরে ধীরে 1 পা 2 পা করে হেঁটে রোদেলার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে রোদেলার ছোট্ট দেহটি কাঁপতে শুরু করলো। আয়াজ রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। ধীরে খুব হাসকি টোনে আয়াজ বলল, বসো। কি ছিল সেই আওয়াজে রোদেলা জানে না। রোদেলা ধপাস করে বিছানায় বসে পড়ল। টাকা আমার দিকে। রোদেলা আগের মতোই চুপ করে মাথা নিচু করে রইল। কি হলো? কথা শুনতে পাও না? বেয়াদবি কিন্তু আমি পছন্দ করি না রোদেলা। টাকা আমার দিকে। রোদেলা আস্তে আস্তে চোখ তুলে আয়াজের দিকে তাকালো। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে। কেন এসব করলে? এসব না করলে কি হতো না? তোমার সাথে সাথে আমার ছেলেটারও মাথা মোটা হয়ে গেছে। 2টা মাথা মোটা মিলে আমার মাথা রেখে ফেলছো।
এখন কি হবে? খবরদার আমাকে মাথা মোটা বলবেন না একদম। আপনি মাথা মোটা চরিত্রহীন অসভ্য লোক। আপনি স্বপ্নে সবার সামনে সুইমিং পুলে আর রুমে এসে আমার ফায়দা লুটেছেন। সুইমিং পুলের রুমারটা বুঝলাম, স্বপ্নে মানে? স্বপ্নে তুমি এসব দেখতে আমাকে নিয়ে? সেই এই তোমার চরিত্র? তোমাকে তো আমি ছোট মনে করতাম। আর ফায়দা লুটা কাকে বলে জানো তুমি? জানি। না জানো না? না তবে এখন থেকে লুটবো, প্রত্যেকটা দিন লুটবো। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? বলেই চোখ টিপ মারলো রোদেলাকে। ছি, আপনি এত নির্লজ্জ। চুপ বেয়াদব মেয়ে, মাথাটা খেয়ে ফেলেছো আমার। এবার সিরিয়াস কথায় আসি। রোদেলা ভয় পেয়ে গেল। আবার কি সিরিয়াস কথা? এবার কি অন্য কিছু করতে চাইবে? কিছু তো করে ফেলেছে। না, চিৎকার দিয়ে উঠলো। আমি এখন কিছু করতে পারবো না। জোরে জোরে বলতে লাগলো রোদেলা। আয়াজ দীর্ঘশ্বাস ফেললো। নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে, নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছা করছে। কিভাবে এই মোটা মাথা একটা মেয়ের পাল্লায় পড়লো? নিজেকে নিজের ধিক্কার দিচ্ছে। চুপ, মাথা মোটা বোঝে না কিছু, খালি চিল্লায়। আগে শুনবে আমার কথা, আমি কি বলতে চাই। বেয়াদব একটা। বলেই রোদেলাকে ধমকে উঠলো আয়াজ। মানুষ শুনলে কি বলবে বলো তো? রোদেলা ধমক শুনে চুপ হয়ে গেল। ছলছল নয়নে তাকিয়ে রইল আয়াজের দিকে। এই নিষ্ঠুর মানুষের প্রেমে পড়েছে রোদেলা। নিজেকে নিজে ধিক্কার দিল। এর মধ্যে আয়াজ বলে উঠল। এবার আমার কথা শোনো। মুহূর্তে সিরিয়াস হয়ে গেল আয়াজ। সিরিয়াস ভঙ্গিতে বলল, সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তা তুমি কি জানো? শিয়াব, তোমার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ অনেকে অনেক কথা বলবে রোদেলা। আমাদের মানুষ এসি বলবে বাবার ঐশী ডিভোর্সে একটা ছেলে আছে, তার প্রেমে পড়েছে। খারাপ নোংরা কথা বলবে। তুমি সহ্য করতে পারবে রোদেলা আমার জন্য? শিহাব রাগ করবে, অভিমান করবে, হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে না। আমি শিহাবকে কোনোভাবে মানিয়ে নেব। ততদিন পর্যন্ত তুমি কি সহ্য করতে পারবে রোদেলা? যদি নাও পারো তাই একটু কষ্ট করে মানিয়ে নিও, সহ্য করে নিও। আর আমার আর আয়নের জন্য, একবার যখন তুমি আমাদের কাছে এসেছো, আমাদের হাতে ধরা দিয়েছো, তুমি চাইলেও আমাদের ছেড়ে যেতে পারবে না। সেটা কি বুঝতে পারছো তুমি? তুমি চাইলেও আমাদের ছেড়ে যেতে পারবে না। আমি বেঁচে থাকলেও না, আমার মৃত্যুর পরেও না। তোমার জীবনে শুধুমাত্র আমি ছিলাম, আমি আছি, থাকবো। কিন্তু বিশ্বাস করো, আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে যাব। তোমাকে মাথায় করে রাখবো। শুধুমাত্র এই একটা বিশ্বাসের উপর ভিত্তি করে আমার সাথে সংসার করবে তুমি? বলে আবারও হাসলো আয়াজ। তোমাকে আমি জিজ্ঞাসা করছি কেন? তোমাদের সংসার করতে হবে। আমার বিবাহিত স্ত্রী তুমি, তোমাকে আমি ছাড়ছি না। একবার যখন তোমাকে আমার স্বীকৃতি দিয়েছি, তুমি চাইলেও আমার আর না চাইলেও আমার। এখন তুমি ছোট, তোমাকে আর একটু বড় হতে হবে। আয়নের সাথে সাথে তোমাকে বড় হতে হবে। এখন থেকে আমার দুজনকে পালতে হবে। চিন্তা করলে কেমন জানি লাগে। হাত ধরে 28 সেকেন্ডের বয়সে যদি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে, তখন থেকে অন্য কিছু শেখাতাম। রোদেলা চট করে তাকালো আয়াজের দিকে, প্রশ্ন করে বসলো। কি শিখাতেন? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রোদেলার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যখন সময় হবে তখনই বলতাম, কি শিখাতাম। বলেই চোখ টিপ মারলো আয়াজ। রোদেলা লজ্জায় ভয় কাঁপতে শুরু করলো। কপাল বেয়ে একটু একটু করে ঘাম ছুটছে। আয়াজ রোদেলাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর মনে মনে বলছে, শালার বুড়ো বসে কি একটা বোঝ উঠলো, হাতে ধরে সবকিছু শেখাতে হবে। শোনে বাধা কপাল মাইরে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সবাই। আজ সাথে শিপ্রাও যাবে। সামনে যথারীতি শিয়াব পেছনের সিটে, শিপ্রা ও রোদেলা এবং একদম পিছনের সিটে আয়াজ ও আয়ান বসলো। আয়াজ এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়েছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে মাথা নিচু করে ঠোঁট কামড়ে মৃদু হাসলো। পকেট থেকে মোবাইল বের করে মনোযোগ দিল মোবাইলে অফিসিয়ালি কিছু কাজ করতে করতে ডান দিকে ঘুরে তাকিয়ে দেখলো আয়ান ঘুমে টলছে। আয়ানের মাথাটা কাত করে নিজের কাঁধের উপর রাখলো আয়াজ। মুখে চুলে হাত বুলিয়ে একটু আদর করলো ছেলেকে। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই দেখলো রোদেলা মোবাইলে কি যেন করছে। মোবাইলে রোদেলা এতক্ষণ কি করছে ভাবতে ভাবতে আয়াজ নিজের মোবাইল থেকে রোদেলার মোবাইলে একটা SMS করলো। SMSটা এরকম, কার সাথে চ্যাট করতেছো মোবাইলে? উল্টাপাল্টা কিছু দেখলে হাত পা ভেঙে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু। SMSটি দেখে রোদেলা হক চুকিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। চোখাচোখি হলো আয়াজের সাথে। বিড়বিড় করে অসভ্য শয়তান, চরিত্রহীন বুড়ো দামড়া বলে গালিগালাজ করতে লাগলো রোদেলা মনে মনে। আরও একটা SMS আসলো। টুংটাং শব্দে রোদেলা মোবাইলের দিকে ফের তাকালো। আবারও আয়াজের SMS। আবারও আমাকে গালি দিচ্ছ না? আই সোয়ার, যেদিন তোমাকে ধরবো না সেদিন তোমার বাপও তোমাকে বাঁচাতে পারবে না। এবার রোদেলার SMSটি পড়ে রাগে শরীর কাঁপছে। নিজেও একটা SMS লিখে ফেললো। SMSটি এরকম, অসভ্য চরিত্রহীন বুড়া দামড়া লোক, এত নির্লজ্জ কেন আপনি? লজ্জা করেন এসব বলতে একটা মেয়েকে? আবারও আয়াজের SMS। নিজের বউকে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি, আরও ডিটেলে যেতে পারি, শুনবা? এই ধরো, যেদিন তোমাকে ধরবো সেদিন থাক, পরে বলবো, তুমি বাচ্চা মানুষ, বুঝবে না। রোদেলার SMS। বারবার বাচ্চা বাচ্চা বলেন, লজ্জা করে না বাচ্চা মেয়েকে কিস করতে? SMS করে সব বাজে বাজে কথা বলতে? আয়াজের SMS। না, লজ্জা করে না, কারণ আমি বউকে বড় করতেছি। আর কিছুদিন পর এগুলি প্র্যাকটিক্যাল করতে হবে। কবে বড় হইবা?
অবশ্য আমার বউ বাচ্চা হলে কি হয়েছে, স্বপ্নে অনেক হাবিজাবি দেখে। স্বপ্নে কি তুমি আমাকে কিছু করছো? মোবাইল সুইচ অফ করে রোদেলা চুপচাপ সামনে তাকিয়ে রইল না। আর এই অসভ্য লোকের সাথে কথা বাড়ানো যাবে না, মান ইজ্জতের ফালুদা করে ফেললো। আয়াত সামনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আমাকে অনেক জ্বালিয়েছো কয়েকদিন, এখন তোমার পালা মিসেস মুনতাসির চৌধুরী আয়াস। এর মধ্যে শিহাব সামনে থেকে পিছনে ঘুরে তাকিয়ে বলল। কি? আয়াজের কাশি উঠে গেল। শিহাবের কথা শুনে তৎক্ষণাৎ কোনো জবাব না দিয়ে সাথে সাথে রোদেলার দিকে তাকালো। ভাবটা এমন যেন আমি কিছু করি নাই, আমার দোষ নাই, এরকম একটা দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। এদিকে রোদেলা কথাটা শোনা মাত্রই কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের দিকে, যেন চোখে চোখে বলছে, বাসায় চলেন, আপনাকে দেখাচ্ছি মজা। রোদেলার সাথে সাথে সামনের দিকে ঘুরে তাকালো আর মনে মনে বলছে, কত বড় ধরিবাস চরিত্রহীন লোক, এদিকে আমার সাথে রং ঢং করে, ওইদিকে বিয়ের কথাও না করেনি দাদিকে। শিপ্রা ঠোঁট উল্টে হাসছে, আয়াজের জন্য আফসোস করছে। বেচারা আজকে বিবাহিত জীবনের প্রথম দিন শুরু হলো, আজকে আবার নতুন বিয়ের খবর চলে আসলো। একটু মজা করে বলল, কি রে আয়াজ, তাহলে কি সামনে বিয়ে খেতে যাচ্ছি আমরা? আয়াজ কাশি থামি শিপ্রার দিকে তাকিয়ে বলল, বিয়ে না, ডক্টরের 40 খেতে আসছি, যদি বেঁচে থাকি। শিপ্রাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে শিহাব, আয়াজ, রোদেলা, আয়ান নিজের বাসায় চলে আসলো। বাড়িতে ঢুকতেই দেখা হলো শিহাবের মা ও বাবার সাথে। শিহাবের মা গদগদ করে খুশিতে সামনে এসে বলল, আয়াজ, তোমার সাথে একটু কথা আছে বাবা। কথাটা শোনা মাত্রই সবাই দাঁড়িয়ে পড়লো, সাথে রোদেলাও। দেখতে চাইলো কি কথা বলে। বিয়ে তো প্রায় ঠিক করে ফেলেছি, মেয়েটাকে খবর দিয়েছিলাম। ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম তোমায়, সেই মেয়েটা বাসায় আছে, ডাকবো, পরিচিত হবে। অনেক ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। দেখো, তোমার সংসারটা অনেক আগলে রাখবে নিজের মতো করে। আয়ানকে অনেক ভালোবাসবে, তুমি শুধু হ্যাঁ করে দিও বাবা। আয়াজ কথা শুনছে আর বারবার ভীত নজরে তাকাচ্ছে রোদেলার দিকে। রোদেলা এখন ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াজ হালকা কেসে নত মুখে বলল, আরে আজকে অনেক জানি করে এসেছি, আজকে দেখা নাই করি, কালকে করি ব্রেকফাস্টের সময়। এই কথা বলে উপরে সিঁড়ি বেয়ে চলে গেল। আয়াজ যেন হাঁপ ছেড়ে বাঁচতে চাইলো সবার হাত থেকে। এদিকে রোদেলা দাদা দাদির সাথে কুশল বিনিময় করে উপরের দিকে চলে গেল। সবাই যার যার রুমে চলে গেল। কেউ আর রাতে ডিনার করলো না, রাস্তায় সবাই খেয়ে নিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ল। রাত্রি প্রহর 2টা। রোদেলার আর ঘুম আসছে না, এদিক ওদিক করছে আর আয়াজের গুষ্টি উদ্ধার করছে। কত বড় হারামি চরিত্রহীন লোক, এদিকে আমাকে একা ঘরে পেয়ে কিস করে বউ বউ করে, আবার ওইদিকে দাদির কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। একবারও মুখ ফুটে বললো না যে আমি বিয়ে করব না। আয়াজও ভয়ে এদিক ওদিক করছে, কি হবে ভাবতে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঘুম আসছে না আয়াজেরও। মোবাইলটা হাতে নিল কি মনে করে, রোদেলা একটা SMS করলো। ঘুমাও। রোদেলা মোবাইলে টিং টিং শব্দে মোবাইলটা হাতে নিল। দেখলো আয়াজের SMS, দেখে রাগ যেন আরো 360 ডিগ্রি বেড়ে গেল। সাথে সাথে ফিরতি SMS করলো, না, কবর খুঁড়ছি। আয়াজ শুকনো ঢোক গিলল, বুঝলো পরিস্থিতি খুব গরম, যে কোনো ভাবে ঠান্ডা করতে হবে। মিথ্যা কথা লিখে আরেকটা SMS পাঠালো। আমার মাথাটা খুব ব্যথা করছে, যন্ত্রণায় ঘুমোতে পারছি না, মাঝে মাঝে ওষুধটাও নেইনি। ঠিক আছে, তুমি ঘুমাও, তোমাকে ডিস্টার্ব করবো না, ঘুমাও তুমি শান্তিতে। SMSটি পাঠিয়ে মুচকি মুচকি হাসলো। মনে মনে ভাবলো, আয়াজ যদি সত্যি সত্যি রোদেলাকে চিনে থাকে, তাহলে রোদেলা তেল অথবা ওষুধ নিয়ে অবশ্যই আয়াজের ঘরে আসবে। ঘড়ি দেখে আয়াজ অপেক্ষা করতে থাকলো। ঠিক 5 মিনিট পর দরজায় নক করার শব্দ পেল। আয়াজ মুচকি মুচকি হাসলো তার বাচ্চা বউয়ের কাণ্ড দেখে। উঠে মাথা ব্যথার ভাব ধরে দরজা খুলে দাঁড়ালো, বলল, তুমি এখানে এত রাতে কি চাই? রোদেলা রাগি রাগি দৃষ্টি নিয়ে বলল, আপনার জন্য ঔষধ আর তেল মালিশ নিয়ে এসেছিলাম, শুনুন, জায়গা দিন, ভেতরে ঢুকবো। আয়ন সারাদিন অনেক ক্লান্ত ছিল, ঘুমাচ্ছে, শব্দ পেলে জেগে যাবে, তোমার রুমে চলো। বলেই উত্তরের অপেক্ষা না করে দরজা লাগিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো আর ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসলো। রোদেলার ঘরে ঢুকে আয়াজ রোদেলার জন্য দাঁড়ালো। রোদেলা আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকলো। রোদেলার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। ওর রুমে এত রাতে ওনাকে দেখলে সবাই কি ভাববে। তারপরও ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আয়াজ দরজা লাগালো। দরজা কেন লাগাচ্ছেন? তো কি দরজা খোলা রাখবো? সব দেখলে কি ভাববে? তাই তো দরজা লাগালাম, যেন তোমার সাথে আমাকে কেউ না দেখতে পারে। রোদেলার হাব ভাব দেখে আয়াজ মনে মনে হাসলো। বাচ্চা বউ যা বলবে তাই বিশ্বাস করে নেয়। বলেই বিছানার দিকে এগিয়ে গেল। আয়াজ ঘাড় ঘুরিয়ে বলল, বিছানায় বসো। শুকনো ঢোক গিলল, বলল, বসতে হবে কেন? আপনি এখানে দাঁড়ান, আমি মাথায় মালিশ করে দিচ্ছি, আর ওষুধটা খেয়ে নিন, তারপর রুমে চলে যান। হাত দিয়ে নাগাল পাবে তুমি আমার মাথায়?
তুমি কি এত লম্বা? চুপচাপ বিছানায় বসে পা মেলে বসো। রোদেলাকে উদ্দেশ্য করে বলল আয়াজ। রোদেলা ভাবলো তাও তো ঠিক, ও তো মুনতাসির সাহেবের মাথায় হাতে নাগাল পাবে না, তাই কিছু না বলে চুপচাপ বিছানায় উঠে পা মেলে বসলো। আয়াজ আর দেরি না করে সাথে সাথে রোদেলার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে বলল, মাথায় তেল মালিশ করে দাও, চুলগুলো সুন্দর করে টেনে দিবে, খুব মাথা ব্যথা করছে। রোদেলার শরীরে শিহরণ বয়ে গেল। এই প্রথম কোনো পুরুষ মানুষ তার কোলে শুয়েছে। সে আর কেউ নয়, তার সদ্য বিয়ে করা স্বামী মুনতাসির সাহেব, তার অনেক শখের পুরুষ। রোদেলা কাপা কাপা হাতে আস্তে করে আয়াজের কপালে ছোঁয়ালো। আস্তে আস্তে চিকন আঙ্গুলগুলো দিয়ে আয়াজের চুলের ভাঁজে ভাঁজে হাত বুলালো। আস্তে আস্তে টানতে লাগলো চুলগুলো। আয়াজের মন কি এক প্রশান্তিতে ভরে গেল, আয়াজ বোঝাতে পারবে না। চোখ বন্ধ রেখে শান্তিতে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কিছুক্ষণ পর চোখ খুলে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, মাথায় তেল মালিশ করতে এসেছিলাম ঠান্ডা মাথায় করতে, তোমার খোলা চুলে বেলি ফুলে সুবাসে আমার সব কিছু গরম হয়ে গেল। বলেই চোখ টিপলো রোদেলাকে। ছি, আপনি নাটক করছিলেন তাহলে? আপনার কোনো মাথা ব্যথা নেই? এই বলে রোদেলা পা ছোটাছুটি করতে লাগলো আয়াজকে উঠিয়ে দেওয়ার জন্য। ছোটাছুটির এক পর্যায়ে আয়াজ একটু ঘুরে রোদেলার কোমর পেঁচিয়ে মাথা গুজে দিল রোদেলার পেটের মধ্যে। বলল, চুপ, আমাকে একটু ঘুমোতে দাও শান্তিতে। এটি কথা না রোদেলা, না হলে বাড়াবাড়ি হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রোদেলা শোনো, তখন আমাকে দোষ দিতে পারবে না। আয়াজের নীরব হুমকিতে রোদেলা যেন বরফ হয়ে গেল। এদিকে আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার পেটে পড়ছে। ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে মেয়েটা। ধীরে ধীরে কেঁপে উঠছে রোদেলার দেহ মন। আয়াজ বুঝতে পারছে রোদেলার অস্বস্তি। বাচ্চা বউয়ের অস্বস্তি আর একটু বাড়িয়ে দিতে আয়াজ পেটের মধ্যে নাক ঘষতে ঘষতে এক পর্যায়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেল। এদিকে বরফের ন্যায় জমে রইল রোদেলা, যেন মুখে কিছু বলতে পারছে না, নিঃশ্বাস আটকে আসছে। রাত্রি প্রহর ৩টা। আয়াজের হঠাৎ ঘুম ভেঙে গেল। শরীরের উপর ভারী কিছু অনুভব করছে। আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে চক্ষু চরক গাছ। আয়াজের সম্পূর্ণ শরীরের উপর হাত পা ছড়িয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রোদেলা। কিন্তু এটা কিভাবে হলো? আয়াজের যতটুকু মনে পড়ে, ও তো রোদেলার কোমর পেঁচিয়ে ঘুমিয়েছিল। তাহলে কখন এরকম ঘটালো মেয়েটা? ও আর কিছু ভাবতে চাচ্ছে না। চক্ষু শীতল হওয়ার মতো দৃশ্য চুপচাপ উপভোগ করতে চাইছে। ওর উপর শুয়ে আছে ওর প্রাণনাশিনী, ওর প্রেয়সী, ওর ছোট্ট বউ, পিচ্চি বউ, আদরের বউ। আয়াজ হাত তুলে রোদেলার মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল। শীতল শান্ত দৃষ্টিতে চেয়ে আছে রোদেলার দিকে। আয়াজের বুকটা জুড়িয়ে যাচ্ছে রোদেলাকে ওর বুকে পেয়ে। আদর করতে ইচ্ছা করছে, অনেক আদর আদর পাচ্ছে। আয়াজ মাথাটা একটু ঝুঁকিয়ে রোদেলার থুতনি ধরে গালে আস্তে করে একটা চুমু দিল। তারপর আরেক গালে, তারপর কপালে, তারপর নাকে থুতনিতে ভাবে ছোট ছোট করে চুমু দিতে লাগলো। আয়াজের চোখ গেল রোদেলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলোর দিকে। আয়াজ জিভ দিয়ে ঠোঁট ভিজালো, শুকনো ঢোক গিলল। নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তার ঘুমন্ত পরীকে তার বুকে পেয়ে ধীরে ধীরে রোদেলা ঠোঁটের সাথে আয়াজ নিজের ঠোঁট মিলিয়ে দিল। একটু একটু করে ছোট ছোট করে চুমু দিতে লাগলো রোদেলার ঠোঁটে। রোদেলা একটু কেঁপে উঠলো, নড়ে চড়ে উঠলো দেহটি। আবারও ঘুমিয়ে গেল। আয়াজ তাকিয়ে দেখলো রোদেলার নড়াচড়া। আয়াজ আবারও ঝুঁকে রোদেলার ঠোঁটে আরো একটা গাঢ় চুম্বন করলো। কিছুক্ষণ পর ছেড়ে রোদেলার দিকে তাকিয়ে রইল। কবে বড় হবে পিচ্চি মেয়েটা? একটু আদরও বুঝতে পারছে না। একটু ধরতে গেলে, আদর করতে গেলে ছটফটা নড়াচড়া করে। মনে মনে ভাবছে আর হাসছে আয়াজ। কই, এই 12 বছর তো এমন মনে হয়নি কাউকে একটু ধরার জন্য, ছোঁয়ার জন্য তো বুকের ভেতর আকুপাকু করেনি। তাহলে রোদেলার সাথে কেন এমন হচ্ছে? কেন রোদেলাকে একটু কাছে পাওয়ার জন্য, একটু চুমু দেওয়ার জন্য ওর বুকের ভিতরে আকুপাকু করে? কেন ঘুমন্ত মেয়েটাকেও ছাড়তে পারছে না? এসব ভাবতে ভাবতে রোদেলাকে সন্তর্পণে বিছানায় শুইয়ে দিল আয়াজ। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলো। এখন যেতে হবে, প্রায় 4টা বেজে গিয়েছে। শিহাবের মা সকালে ফজরে নামাজ পড়তে উঠবে। উঠে এসে দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। মনে মনে মুচকি হাসলো আয়াজ। কি দিন আসলো! চুপি চুপি বইয়ের ঘরে আসতে, আবার চুপি চুপি বেরও হয়ে যেতে হয়। কিভাবে এত বেহায়া হয়ে গেল আয়াজ? সব এই মেয়েটার দোষ। এই পাকনামের পাল্লায় পড়ে আয়াজ বেহায়া হয়ে গেছে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে রোদেলার উপর একটা কমফোর্টার জড়িয়ে রুম থেকে ধীরে ধীরে বের হয়ে গেল আয়াজ। আয়াজ ধীরে ধীরে নিজের রুমে দরজা ঠেলে ঢুকলো। দেখলো আয়ান ঘুমিয়ে আছে। আস্তে ধীরে গিয়ে আয়ানের পাশে শুয়ে আয়ানকে জড়িয়ে কমফোর্টার গায়ে দিয়ে একটু শুয়ে পড়লো। ভোরবেলা উঠতে হবে, টেনশনে ঘুম হচ্ছে না। না জানি সকালবেলা আয়াজের জন্য কি অপেক্ষা করছে। ভোর 5:30টায় উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়াজ জগিং এর জন্য বের হয়ে গেল। ফিরলো সকাল 8টায়। মেন রোড দিয়ে ঢোকার সময় কি মনে করে যেন ছাদে তাকালো। দেখলো রোদেলা দাঁড়িয়ে আছে। আয়াজের ঠোঁট প্রসারিত হলো, চোখ দুটো চিকচিক করছে। কিন্তু হঠাৎ রোদেলার দিকে তাকিয়ে আয়াজের সমস্ত হাসি উপে গেল। রোদেলার আগে কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে, যেন এখন পেলে এখনই খেয়ে ফেলবে। আয়াজ বুঝতে পারলো না হঠাৎ কি হলো, কি এমন করে ফেললো আয়াজ। যতদূর
যতদূর মনে পড়ে রাতে তো সব ঠিক ছিল, তবে এখন কি হলো? চুমু দিয়েছিল, এটা কি টের পেয়ে গেল? আয়াজ আর কিছু ভাবতে পারছে না, মাথা চুলকে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখে রোদেলা সিঁড়ি বেয়ে নামছে। রোদেলার থেকে চোখ সরিয়ে ডাইনিং এর দিকে তাকাতে আয়াতের চক্ষু চরক গাছকে। এই মেয়ে আন্টির সাথে দাঁড়িয়ে আছে, তাহলে কি এই সেই মেয়ে যাকে দেখে রোদেলা এমন করছে? মানে আন্টি যে মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছে, এই সেই মেয়ে? আয়াজের এসব ভাবনার মাঝে আন্টি মেয়েটির হাত ধরে সামনে নিয়ে আসলো, এসে পরিচয় করিয়ে দিল। আয়াজ, এই মেয়ে সেই রিলেটিভ যার কথা তোমাকে বলেছিলাম। চারু ওর নাম। আর চারু, ও হচ্ছে আয়াজ, যার জন্য তোমাকে এখানে নিয়ে আসা। এখন দুজন দুজনকে পছন্দ করে ফেলো, বিয়ের পিড়িতে বসে যাও। শিহাব এবং আয়াজ একে অপরের দিকে চাচাই করলো। আয়াজের কাশি উঠে গেল। এ কেমন ধরনের পরিচয় পর্ব? দীর্ঘ 36 বছরের জীবনে এইভাবে কারোর সামনে বিড়ম্বনায় পড়তে হয়নি আয়াজের। যে অবস্থা হয়েছে এখন, সাথে ভয় আর টেনশন। রোদেলা এখন কি করে? চোখ ঘুরিয়ে রোদেলার দিকে তাকালো আয়াজ। রোদেলার দিকে দৃষ্টি দিতেই শুকনো ঢোক গিলল আয়াজ, কারণ রোদেলার চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। আর একটু হলে ঝলসে দিবে আয়াজকে। এরই মধ্যে শিহাবের মার ডাকে চমকে উঠল আয়াজ। কি হলো আয়াজ, কথা বলছো না কেন? কি ভাবছো এত? যাও, চারুর সাথে একটু কথা বলো। বলে চারুকে এগিয়ে আয়াজের সামনে দাঁড় করিয়ে বলল, ওইখানটায় যাও, বসে কথা বলে তোমাদের মধ্যে সবকিছু মিটমাট করে নাও। আয়াজ আর কিছু ভাবতে পারলো না, চট করে বলে বসলো। আন্টি, আমি মাত্র জগিং করে আসলাম, একটু ফিরে আসি কেমন? বলে উপরের দিকে হাঁটা শুরু করলো। রোদেলার দিকে আর তাকানোর দুঃসাহস করলো না আয়াজ। আল্লাহ জানে আজ ওর কপালে কি আছে, কিভাবে এই পিচ্চি বউয়ের রাগ ভাঙাবে। কাল তো কোনো মতে রাগটা ভাঙিয়েছিল মিথ্যা নাটক করে। আজকে কি করবে ভাবতে ভাবতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আয়াজ। ঠিক আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে গোসল করে নিচে নামলো আয়াজ। এসে দেখলো ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আয়াজ যথারীতি তার সিটে বসে পড়লো। আয়ান মুচকি মুচকি হাসছে বাবার অবস্থা দেখে। আয়াজ চোখ রাঙিয়ে ছেলের দিকে তাকালো। আয়ান যেন একটু দমলো, খাওয়ায় মনোযোগী হলো। এদিকে হঠাৎ করে চারু বলল, হাই। আয়াজ চমকে তাকালো সামনের দিকে। ভদ্রতাবশত মুচকি হেসে বলল, হ্যালো। আয়াজ চোখ তুলে না চাইলেও বুঝতে পারছে মেয়েটি ওর দিকেই তাকিয়ে আছে বলেই রোদেলার দিকে তাকালো। রোদেলা শান্ত রাগী চোখে তাকিয়ে আছে আয়াজের দিকে। আজব হলেও সত্যি রোদেলার রাগকে ভয় পাচ্ছে আয়াজ। বড় হোক বা ছোট, বউ তো বই। আর ছোট মরিচের ঝাল একটু বেশি থাকে। রোদেলা জোরে পানির গ্লাস টেবিলে রাখলো। কি হলো মামুনি? কিছু না বাবা। রোদেলা, কিছুদিন পর তো বিয়ে, কি কি লাগবে আগে থেকেই শপিং শুরু কর। দাদি, ভাবছি শপিং শুরু করে দিতে হবে। কি বলেন মুন্তাসির সাহেব? আয়াজ ভীত নয়নে তাকালো। রোদেলার পানে মুখে কিছু বলল না। আমার কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার মানিশ মালহোত্রার লেহেঙ্গা লাগবে, আর ডায়মন্ডের জুয়েলারি লাগবে। ওগুলো তো বউরা পরে মামুনি, বিয়ে তো আয়াজের। রোদেলা যা চেয়েছে তাই পাবে, তার জন্য বিয়ে হতে হবে কেন? রোদেলার আগে গজগজ করছে। আয়াজের বেলাল্লাপনা আর রোদেলার ভালো লাগছে না, তাই ক্ষুধা নেই বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আয়াজ তাকিয়ে রইল রোদেলার যাওয়ার পানে। দিকে শিহাবের মা বলে বসলো, এই মেয়েকে যে কই বিয়ে দিব, যে রাগ। রোদেলার বিয়ের কথা শুনে আয়াজের বুকের মধ্যে ধকধক করে উঠল। যদিও আয়াজ জানে বিয়ের এখনো অনেক বছর বাকি, তাও কথাটা শুনে কেমন যেন বুকের ভিতর ধক করে উঠল। বুঝতে পারছে তাহলে রোদেলার না জানি কেমন লাগছে, কিভাবে রাগ ভাঙাবে ওর আদুরে বউয়ের, এটাই ভাবছে আয়াজ। আয়াজ ও শিহাব নাস্তা শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। চারুকে তোর কেমন লাগলো জিজ্ঞাসা করলো শিহাব। উত্তর দিল আয়াজ, ও মা, তুই বিয়ে করবি, তুই মেয়ে দেখিসনি? এটা আমাকে বলবি আর আমি মেনে নেব? শালা ফাজলামি না করে বল কেমন লাগলো, চলে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।